স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি রেদওয়ান আহমেদ। প্রতি শুক্র ও শনিবার বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। টানা বৃষ্টিতে দেশের একদিকে বন্যায় ব্যাপকভাবে ফসলের ক্ষতি হয়েছে, আবার দেশের অন্য প্রান্তে পঞ্চগড় জেলায় বৃষ্টির অভাবে ফসল ফলাতে কষ্ট হচ্ছে। কয়েকদিন আগে ফেনীর বন্যার উন্নতির সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। মৎস্য, প্রাণী সম্পদ, কৃষি এবং সড়ক অবকাঠামোর খাতে অন্তত কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। এদিকে নোয়াখালীর 5 উপজেলার নিম্নাঞ্চলে এখনও প্রায় 52,000 মানুষ পানিবন্দী। ভেঙে গেছে মানুষের ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 8,000 হেক্টর জমির আউশ আমন ধান সহ নানা রকম সবজির। ভেসে গেছে 13,000 মৎস্য খামার। অন্যদিকে পঞ্চগড়ে ভরা মৌসুমেও দেখা নেই বৃষ্টির। এতে দুশ্চিন্তায় পড়েছেন জেলার কৃষক। বৃষ্টির অভাব এবং তীব্র রোদের কারণে রোপা আমন চাষাবাদে বিপাকে তারা। গেল বছর এই সময়ে আমন চাষাবাদ শেষ হলেও এবার এখন পর্যন্ত তেমনভাবে ধান বোনা শুরুই করা যায়নি। এই নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়। একদিকে বন্যা, অন্যদিকে অনাবৃষ্টি, ফসলের ক্ষতি। আমাদের সাথে যুক্ত হয়েছেন তেঁতুলিয়া থেকে আবহাওয়াবিদ মোহাম্মদ রুকুনুজ্জামান রুকুন এবং ফেনী থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ জগলুল হায়দার। শুরুতেই স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হওয়ার কথা, কিছুক্ষণের মধ্যেই হয়তো যুক্ত হয়ে যাবেন তিনি। একটু ফেনীতে চলে যেতে চাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ জগলুল হায়দার আপনার কাছে, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু আপনার কাছে জানতে চাই, কিছুদিন আগে ফেনীতে বন্যা হলো, এখন পর্যন্ত আসলে ক্ষতচিহ্ন বের হয়ে আসছে, অর্থাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত যারা কিংবা এলাকার পুরো দৃশ্যপট আমরা আসলে লক্ষ্য করতে পারছি। আপনার কাছে একটু জানতে চাই যে সেখানকার সামগ্রিকভাবে অবস্থা কীরকম। আপনি সম্ভবত আমার প্রশ্নটি শুনতে পারেননি কিংবা আপনি সংযুক্ত হচ্ছেন। আমি আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে একটু জানতে চাই, মোহাম্মদ জগলুল হায়দার, আপনার কাছে একটু জানতে চাই যে ফেনীর বর্তমান যে পরিস্থিতি, অর্থাৎ বন্যা, এখন ক্ষতচিহ্ন আসলে আমরা দেখতে পাচ্ছি, এখন বর্তমান পরিস্থিতি কি দেখছেন? আসলে কৃষকেরও বা কি অবস্থা, সেখানে আবাদের অবস্থা কি রকম? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জগলুল হায়দার, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনী। আমাদের সাম্প্রতিক ফেনী জেলায় যে বন্যা হয়েছে সেটা মূলত হয়েছে মহুয়া এবং সিলোনিয়া নদীর বাঁধ ভাঙার কারণে, এবং প্রতি বছরে আসলে এখানে মহুয়া, সিলোনিয়া, কহুয়া, তারপরে ফেনী নদীর বাঁধ ভেঙেই কিন্তু আসলে প্রাথমিক যে বন্যার ধাক্কাটা সেটা আমাদেরকে মোকাবেলা করতে হয়। তো এবছর আমাদের এই সাম্প্রতিক বন্যার কারণে আমাদের মাঠে দণ্ডায়মান ছিল আউশ এবং আমনের বীজতলা, এর পাশাপাশি গ্রীষ্মকালীন শাকসবজি। আমাদের আউশ টোটাল আবাদকৃত 5,626 হেক্টরের মধ্যে 470 হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে আমনের বীজতলা, যদিও আমাদের আমনের বীজতলা কেবল প্রস্তুত করা শুরু হয়েছিল তখন আমাদের 1322 হেক্টর আমনের বীজতলার মধ্যে 260 হেক্টর বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। যা এরপরে আমরা যদি টোটাল আবাদি জমির কথা বলি, সেক্ষেত্রে আমাদের টোটাল আবাদি জমি ছিল 16,576 হেক্টর, তার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে 3,238 হেক্টর, যা মোট আবাদি জমির প্রায় 19%। এবং আমরা আশঙ্কা করছি এই বন্যার কারণে আমাদের 9,572 মেট্রিক টন উৎপাদন কম হবে, এবং যা টাকার অঙ্কে প্রায় 38 কোটি টাকা। আর ইতিমধ্যে আমরা মাঠ পর্যায়ে আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করেছি, এবং ক্ষতিগ্রস্ত কৃষকের প্রায় হচ্ছে 30,000 জন। তো আমরা বিশেষ করে এই বন্যা যাতে স্থায়ীভাবে আমরা এটা নিরোধ করতে পারি, সেজন্য আমরা বিশেষ করে আমাদের সচিব মহোদয়, মাননীয় সচিব কৃষি মন্ত্রণালয়ের জনাব এমদাদুল্লাহ মিয়ান, তিনি কিন্তু সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রেখেছেন, এবং তিনি আমাদেরকে প্রতিদিনই মোটামুটি আমাদের জুম কনফারেন্সের মাধ্যমে অথবা টেলিফোনিক মাধ্যমে আমাদের উপপরিচালক স্যারের সাথে যোগাযোগ রেখে আমাদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন, এবং ওনার কিছু নির্দেশনা তিনি মাঠ পর্যায়ে দিয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন গতানুগতিক প্রণোদনা বাদ দিয়ে ক্রিয়েটিভ অথবা আউট অফ বক্স চিন্তা করে যাতে আমরা ক্রিয়েটিভ প্রণোদনার জন্য প্রস্তাব প্রেরণ করি, সেই হিসাবে আমরা তালিকা প্রস্তুত করছি।
এবং আমরা বিশেষ করে আমনের যাতে যেহেতু একটা সময় আমাদের এখানে লস হয়েছে সেটাকে রিকভার করার জন্য আমরা স্বল্পকালীন আমন বীজতলা এবং নাবি জাতের আমন, যেহেতু সামনে এখনো বন্যার আশঙ্কা রয়েছে সেজন্য আমরা নামি জাতের বিশেষ করে বিআর 22 এবং 23 জাতের আমন ধান এটা যাতে আমরা বিএডিসি কে বলে রেখেছি যাতে সেটা এই বীজ সংরক্ষণ করে রাখা হয় বিশেষ করে বন্যা দুর্গত এলাকার জন্য। এবং পাশাপাশি আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে যাতে আমরা আপদকালীন এই সাপোর্টটা দিতে পারি সেজন্য আমরা উপজেলায় বিশেষ করে উপযোগী জায়গা যেগুলো একটু উঁচু জায়গা সেখানে আমরা অতিরিক্ত বীজতলা তৈরি করছি যাতে করে আমাদের সামনে বন্যা হলেও আমাদের কৃষক যাতে সেটা মানে রিকভার করতে পারে। এটা গত বছরের বন্যার অভিজ্ঞতা থেকে আমরা এটা করছি। পাশাপাশি আমরা আন্তঃবিভাগীয় সমন্বয় বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড আমাদের ডিসি স্যার এবং উপজেলা পর্যায়ে মহোদয়দের সাথে আমাদের সচিব স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা ওনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি যাতে করে জেলা পর্যায় থেকেও কৃষকদেরকে সাপোর্ট দেওয়া যায়। এরপরে আমাদের জি আমার আরো বেশ কিছু প্রশ্ন আপনার কাছে আছে, তবে আমাদেরকে একটা বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমি আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই এবং নিশ্চয়ই উত্তরগুলো পাবো আশা করছি আপনার কাছে। মানচিত্রে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি একদিকে বন্যা, অন্যদিকে অনাবৃষ্টি, ফসলের ক্ষতি। আমাদের সাথে যুক্ত হবার কথা রয়েছেন তেঁতুলিয়া থেকে আবহাওয়াবিদ মোহাম্মদ রুকনুজ্জামান রুকন এবং ফেনী থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ জগলুল হায়দার আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। বিরতির পর জগলুল হায়দার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি একটু ভিন্নভাবে বলছিলেন যে বন্যা পরবর্তী অবস্থায় আসলে কি করণীয়। এই যে ভিন্নভাবে যে বলা যে বীজতলা তৈরি, আমি একটু আপনার কাছে জানতে চাই যে একটু অন্যরকমভাবে কিভাবে কৃষকদের উপকার করা যায়। জি, আসলে আপনাকে আবারও ধন্যবাদ। আমাদের বর্তমান যে কৃষি সচিব আছেন উনি কিন্তু অত্যন্ত দূরদর্শী এবং বিচক্ষণ। ওনার মেসেজগুলো ইতিমধ্যে উনি মাঠ পর্যায়ে পাঠিয়েছেন এবং বিশেষ করে দেখা যায় যে প্রণোদনা হলেই বন্যা হলে বা প্রাকৃতিক দুর্যোগ হলে যে এই যে প্রণোদনার প্রতি কৃষকের এভাবে চেয়ে থাকা, মুখিয়ে থাকা, এটা অনেক সময় সরকারের বাজেটে আসলে কুলায়। সেজন্য আমাদের কৃষকদেরকে ক্লাইমেট চেঞ্জের সাথে অ্যাডাপ্টেশন এটা নিয়ে আসতে হবে। যেমন গতবারের বন্যা থেকে আমরা কিছু জিনিস উপলব্ধি করেছি যেটা কৃষক নিজেরাই করতে পারে। দেখেন প্রত্যেকটা উপজেলায় কিছু উঁচু জমি থাকে যে জমিগুলা দেখা যায় যে বীজতলা করা হয় না, ইচ্ছে করে করা হয় না। তো বিশেষ করে দুর্যোগকালীন সময় আমরা যদি অতিরিক্ত বীজতলা এবং বিশেষ করে দেখা যায় যে এমন কিছু জায়গা আছে, বিশাল এরিয়া আছে যেটা দিয়ে সারা উপজেলারই বীজতলা করা সম্ভব। তো আমরা এভাবে উপজেলায় কিছু লোকেশন আমরা সিলেক্ট করেছি যাতে ওই সমস্ত উঁচু জায়গাগুলোতে অতিরিক্ত কিছু বীজতলা করা যায়। এবং বিশেষ করে আপনারা জানেন আমাদের ধান গবেষণার এখন অনেক ধরনের বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য বেশ কিছু জাত বের হয়েছে। এর মধ্যে কিছু আছে নাবি জাত, কিছু আছে স্বল্পকালীন সময়। তো বন্যার সময় যেহেতু একটা দীর্ঘ সময় পানি বন্দী থাকে মানুষ বা জমিগুলা পানিতে তলিয়ে থাকে, এই সময়টা কাভার করার জন্য আমরা স্বল্পকালীন কিছু জাত বিশেষ করে যেমন বৃধান 75, তারপরে হচ্ছে বৃধান 87, এরকম কিছু লাঠি কিছু জাত আছে। ইভেন আমাদের বিনারও বেশ কিছু স্বল্পকালীন জাত আছে। তো আমরা এই সময়টাকে পুষিয়ে নেওয়ার জন্য আমরা ওই জাতগুলা অবশ্যই মাঠ পর্যায়ে এটাকে সম্প্রসারণ করতে হবে। পাশাপাশি যদি দীর্ঘ সময় পানি আটক থাকে সেক্ষেত্রে আমাদের নাবি জাতের কিছু যেমন বিআর 22, বিআর 23 এবং এই সমসাময়িক আরো কিছু জাত আছে, এগুলা আমরা যদি আবাদ করতে পারি তাহলে আমাদের ক্ষতি খুব সহজে পুষিয়ে নেওয়া সম্ভব। আর জি, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন যে মোহাম্মদ জগলুল হায়দার, যে ভাসমান বীজতলার বিষয়ে কোনো উদ্যোগ রয়েছে কিনা কিংবা বন্যার সময় এটা কোনো কাজে আসে কিনা? জি জি, হ্যাঁ ধন্যবাদ, আপনি একটা ভালো কথা বলেছেন। ভাসমান বীজতলা আসলেই একটা লাক্সের প্রযুক্তি এবং এটা আমরা চেষ্টা করছি বিশেষ করে যে সমস্ত এলাকাতে একেবারেই উঁচু জায়গা নেই সেই সমস্ত জায়গায় বিশেষ করে আমরা এই ভাসমান বীজতলার কথা বলে থাকি। এবং আপনারা জানেন গ্রামীণ পর্যায়ে বিশেষ করে আমাদের বেশ কলা গাছ থাকে, এই কলা গাছের উপরেই আমরা এই যে ভাসমান বীজতলা গুলো তৈরি করার কথা বলে থাকি। যদিও ফেনীতে আসলে ওই ধরনের পরিস্থিতি হয় না, এটা বিশেষ করে বরিশাল বা আরো নিচু এলাকার জন্য এটা প্রযোজ্য। তো আমাদের এখানে এমনিতে বেশ কিছু উঁচু জায়গা থাকে যেখানে আমরা অনায়াসেই আমরা, কারণ কৃষকের খরচের কথা চিন্তা করতে হবে, ভাসমান বীজতলা আসলে একটু ব্যয়বহুল, সেজন্য আমরা উঁচু জায়গাতেই আসলে কৃষকদেরকে বীজতলা করার আপাতত পরামর্শ দিচ্ছি।
আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, এই যে জলবায়ু পরিবর্তনের ফলে যে বন্যা, ফেনীর বিষয়টা আমাকে একটু স্পষ্ট করবেন? আমি যদি বলি ফেনী, নোয়াখালী, আমরা গত বছরও দেখলাম ভয়াবহ বন্যা ছিল, অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, এবারও তাই। মানে উত্তরবঙ্গে আমরা যেটা দেখে আসছি এখন, সেটা হচ্ছে আমরা ফেনীতে দেখি, নোয়াখালীতে দেখি। এর কারণটা কি হচ্ছে জলবায়ু পরিবর্তন? আপনার কাছে কি মনে হয়? জি, জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব আছে, পাশাপাশি আমাদের দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনারও বিষয় আছে। আমাদের মাননীয় সচিব জনাব এমদাদুল্লাহ মিয়ান, তিনি কিন্তু ইতিমধ্যে ওনার একটা রোডম্যাপ ঘোষণা করেছেন, এবং সেটা 2025 থেকে 2050 সাল পর্যন্ত, অর্থাৎ 25 বছর মেয়াদে উনি একটা দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করেছেন, যেটা ইতিপূর্বে নেওয়া হয়নি। আশা করি এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে কিন্তু আমাদের এই বিশেষ করে অনেক প্রবলেম মাঠ পর্যায়ে সমাধান করা যাবে। বিশেষ করে দেখেন, প্রতি বছর বন্যা হওয়ার সাথে সাথে আমরা বিশেষ করে আন্তঃ মন্ত্রণালয় বা আন্তঃবিভাগীয় যে সমন্বয়গুলো, এগুলা ঠিকভাবে হয় না। এবং বিশেষ করে আমরা চাই যে আমাদের পানি উন্নয়ন বোর্ড, আমাদের কৃষি মন্ত্রণালয়, বিএডিসি, এই যে আন্তঃ মন্ত্রণালয়ের যে সম্পর্কটা, এটা আরো জোরদার করা দরকার। তা না হলে যেটা হয়, আমরা ওই যে নিড বেসড আসলে প্রবলেমে সলভ করতে পারি না। যে জায়গায় বাঁধ নির্মাণ করা দরকার সেই জায়গায় হয়তো হচ্ছে না, এবং এভাবে অল্প অল্প করে প্রতি বছর বরাদ্দ না দিয়ে আমরা যেটা মনে করি, বিশেষ করে মহুয়া এবং ফেনী, মহুয়া এবং সিলোনিয়া নদী, এটার একটা দীর্ঘমেয়াদে একটা টেকসই একটা বাঁধ নির্মাণের প্রয়োজন, এবং প্রয়োজনে দরকার হয় বড় ধরনের প্রকল্প নিয়ে হলেও সেটা করা দরকার। আমরা এক সময় কুমিল্লায় দেখতাম, কুমিল্লার দুঃখ বলা হয়তো গুমতি নদীকে, এখন কিন্তু কুমিল্লায় এই গুমতির ভাঙন থেকে কিন্তু মানুষ অনেকটাই কিন্তু রেহাই পাচ্ছে। সেজন্য ফেনীর দুঃখ বর্তমানে মহুয়া নদী, এটা মুহুরী নদী, সরি আমি বারবার মুহুরী নদী, এই মুহুরী নদীর বাঁধটা যদি টেকসই ভাবে নির্মাণ করা যায়, তাহলে এটা একটা স্থায়ী, বিশেষ করে প্রাথমিক যে ওপারে বৃষ্টি হলে, বিশেষ করে পাহাড়ি ঢলের যে প্রাথমিক ধাক্কাটা, এবং পাশাপাশি অতিবৃষ্টি হলে যে বন্যায় তলিয়ে যাওয়া, এই সমস্যা থেকে আমরা অনেকাংশে রেহাই পাবো। জি, মোহাম্মদ জগদুল হায়দার, আমার আরেকটি প্রশ্ন, যে ধরুন আমি একজন কৃষক, আমি ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছি, বন্যা পরবর্তী অবস্থায় আপনাদের কাছ থেকে আমি সাহায্য চাই, কিভাবে সাহায্য পেতে পারি তাহলে আপনাদের কাছ থেকে? যে আমরা ইনস্ট্যান্ট কৃষককে যে সহায়তাটা দিতে পারে, আমরা তার বিশেষ করে মাঠ মনিটরিং করে যে যে জায়গায় তাকে সহযোগিতা দেওয়ার, তাৎক্ষণিকভাবে সহযোগিতা দেওয়ার সুযোগ থাকে, সেটা আমরা তাদেরকে করে থাকি। এবং আপনারা জানেন, আমরা প্রতি বছরই বন্যা হওয়ার সাথে সাথে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা, আমাদের কৃষি অফিসার, আমরা কিন্তু ছুটি বাতিল করি, এবং এটা আমরা করে থাকি। যে বিশেষ করে আমি এবারের একটা উদাহরণ দেই, যেমন প্রাথমিক বন্যার ধাক্কা, পানি কমে যাওয়ার পরপরই জমিতে যে সমস্যাগুলো হয়, বিশেষ করে পাহাড়ি ঢলের পানির কারণে, বিশেষ করে আউশের পাতার মধ্যে অনেক কাদা লেগে থাকে, আমরা শুরুতেই পানি সরে যাওয়ার সাথে সাথে। জি, মোহাম্মদ জগদুল হায়দার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য।